হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বাংলা সাহিত্য জগতের এক বিশেষ প্রবাদ প্রতিম কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। তোমরা যারা বাংলা সাহিত্য নিয়ে অনার্স করছো অথবা এমএ কিংবা পাস কোর্সেও বাংলা বিষয়টাকে পেয়েছো, তাদের সকলের ক্ষেত্রে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে এই মাইকেল মধুসূদন দত্ত বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজে তোমাদের মধ্যে যারা এই বিষয়টাকে পাঠ্য হিসাবে পাচ্ছ, তারা অবশ্যই আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবে, কারণ সেখানে আমি আজকের এই ভিডিওর বিশেষ প্রয়োজনীয় যে সাল তারিখ অথবা বিষয়ের যে নামগুলো সেগুলো অবশ্যই নথিভুক্ত করব কয়েকদিনের মধ্যে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি বাংলা সাহিত্য জগতে কবি মধুসূদন দত্ত বা নাট্যকার মধুসূদন দত্ত এক অবিস্মরণীয় নাম, কিন্তু এই কবি বা নাট্যকার মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল গ্রিক ট্র্যাজেডির মতো এক বিশেষ শোক। তার শেষ জীবনটা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। তিনি অত্যন্ত সুরাপান করতেন এবং ভীষণভাবে অপরিমিত ব্যয়ভার গ্রহণ করতেন। ঠিক সেই কারণে তাকে একসময় দেনার দায়ে জর্জরিত হয়ে হাসপাতালে অনাত্মীয়দের একেবারে অনাত্মীয় অবস্থায় একেবারে শেষ মৃত্যুমুখে পতিত হতে হয়েছিল। আমরা জানি যে বাংলার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে তিনি বহুবার অর্থ সাহায্যও পেয়েছেন, কিন্তু এই কবিশ্রী মধুসূদন দত্ত যখন ছোটবেলায় সাগরদাঁড়িতে এসেছিলেন তার পিতার সাথে, তখন সবেমাত্র এখানে পড়াশোনা শুরু করেন কলকাতায়, কিন্তু পরবর্তীকালে একটু বড় হওয়ার পর যৌবনে পদার্পণ করার পর তিনি বিশেষভাবে পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য পোশাক, পাশ্চাত্য রীতিনীতির প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন এবং সেই কারণবশতই তিনি একসময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, ত্যাগ করেন আমাদের হিন্দু ধর্মকে, এবং সেই কারণেই সেই সময়কার হিন্দু ধর্ম তাকে কিন্তু গ্রহণ করেনি, এমনকি তার পিতাও তাকে ত্যায্যপুত্র করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বহু জীবনীকার পরবর্তীকালে এই কবিশ্রী মধুসূদনের চরিত্রেও কিন্তু কালিমালিপ্ত করতে ছাড়েনি। আমরা দেখেছি বহু কুৎসা তার সম্পর্কে রটানো হয়েছে, কিন্তু আমরা জানি সুরাপানে আসক্ত থাকলেও এই কবি মধুসূদন কিন্তু চরিত্রের দিক থেকে ছিলেন খাঁটি সোনা। যাই হোক, সেসব তো পরের কথাই, এই ইতিহাস অনেকেরই জানা আছে। আজকে আমরা তার সাহিত্য বিষয় নিয়েই আলোচনা করব। আমরা জানি যে বাল্যকাল থেকেই এই কবি মধুসূদন দত্ত বেশ কিছু কবিতা লিখতেন এবং যৌবনে পদার্পণ করে তিনি এমন কিছু ইংরাজি কবিতা লিখেছিলেন যা কিন্তু বেশ ভালো এবং মজবুত ধরনের ইংরাজি কবিতা হিসাবেই গণ্য করা হয়। তবে তার প্রথম কবিতা 1849 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল, ক্যাপটিভ লেডি নামে একটি কাব্য প্রকাশ পেয়েছিল, যেটা 1848-49 খ্রিস্টাব্দ নাগাদ তিনি রচনা করেছিলেন। সেখানে টিমোথি পেন পোয়েম ছদ্মনামে তিনি এই কাব্য রচনা করেন এবং সংযুক্তা পৃথ্বীরাজের কাহিনী অবলম্বন করে এই কাহিনী রচনা করা হয়েছিল। ইংরাজি কাব্য হিসাবে সেটা যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল ঠিকই, কিন্তু ইংরাজি কাব্যের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি এই কাব্যে কখনোই দেখা যায়নি এবং ঠিক সেই কারণেই সেটা ততটা বিশেষ সমাদর বা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তৎকালীন বেথুন সাহেব তার কাব্য পড়েছিলেন এবং পড়ে অত্যন্ত প্রশংসা করেছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি একথাও বলেছিলেন যে কবি মধুসূদন দত্ত যেন এইভাবে ইংরাজি সাহিত্যের বা ইংরাজি কাব্যজগতে পাড়ি জমানোর চেষ্টা না করে তার মাতৃভাষায় কবিতা চর্চা করেন, তাতে তিনি বিশেষ যশ লাভ করবেন। বেথুন সাহেবের এই কথা শুনেই যে কবি মধুসূদন দত্ত বাংলা কবিতা লিখতে বসে গেছিলেন বা বাংলায় ফিরে এসেছিলেন, এ কথা কিন্তু একেবারেই সত্য নয়। আমরা জানি এই যে ক্যাপটিভ লেডি রচনা করেছিলেন তিনি, সেই ক্যাপটিভ লেডি সম্পর্কে তার যথেষ্ট একটা আশা ছিল। তিনি ভেবেছিলেন এটা অনেক সাংঘাতিক খ্যাতি অর্জন করবে এবং চিরকালীন চিরকাল তার একটা বিশেষ আশা ছিল যে তিনি বায়রনের মতো খ্যাতি অর্জন করবেন, বায়রনের মতো বড় কবি হবেন। কিন্তু শেষ পর্যন্ত যখন ক্যাপটিভ লেডি সেই পরিমাণ খ্যাতি অর্জন করতে পারল না, তখন তিনি যথেষ্ট হতাশ হয়ে পড়লেন। তখন তিনি চেন্নাইতে বসবাস করেন, বর্তমান চেন্নাই, তখন বসবাস করেন তিনি, এবং এই হতাশা থেকে তিনি শেষ পর্যন্ত বাংলা ভাষা, সংস্কৃত ভাষা এবং তামিল ভাষা চর্চায় মনোনিবেশ করলেন।
এবং সেই সময় তিনি চেন্নাইতে বসেই কিন্তু এই বিভিন্ন ভাষা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন। এরপর কলকাতার পুলিশ কোর্টে চাকরি নিয়ে তিনি সস্ত্রীক তার পুরনো শহর কলকাতায় এসে আবার বসবাস করতে শুরু করলেন এবং কলকাতার অভিজাত পাড়ায় নিয়মিত যাতায়াত করতেন তিনি। ঠিক সেই সময় পাইকপাড়ার সিংহ ভ্রাতৃদ্বয়ের আমন্ত্রণে বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের সংস্কৃত নাটকের অভিনয় দেখতে গেলেন তিনি। সেই রত্নাবলী নাটক দেখে তিনি অত্যন্ত হতাশ হলেন, কারণ সেই সময়ে রত্নাবলী যে সংস্কৃত নাটকের অভিনয় তিনি দেখেছিলেন সেই সংস্কৃত নাটক তার মনকে স্পর্শ করতে পারেনি। তিনি তাই সেই সময় সেই নাটক দেখে লিখলেন, অলিখ কুনাট্যরঙ্গে মজে লোকে রাঢ় বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। তার মনে হলো এই নাটক একেবারেই নাটক হিসাবে গ্রহণযোগ্য নয়। তখন তিনি চ্যালেঞ্জ করলেন সেই সময়কার তৎকালীন যে নাট্যকাররা ছিলেন তাদেরকে। তিনি কথা দিলেন যে খুব কম সময়ের মধ্যেই তিনি বাংলার দর্শকদের এবং পাঠকদের জন্য উচ্চমানের নাটক লিখে উপহার দেবেন। অদম্য উৎসাহ এবং শিল্পবোধের জোরে তিনি মাত্র 1 মাসের মধ্যে বাংলার পাঠক এবং দর্শকদের উপহার দিলেন শর্মিষ্ঠা নাটক। এই শর্মিষ্ঠা নাটক মূলত কচ দেবযানী এবং শর্মিষ্ঠার কাহিনী অবলম্বনে রচিত হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে পাশ্চাত্য নাটকের একটা ছাপ লক্ষ্য করা গিয়েছিল। আমরা সেই সময় দাঁড়িয়ে যে নাটকগুলো পেয়েছি, মানে সেই সময়ে মানুষ যে নাটকগুলো দেখছিল, যে সংস্কৃত নাটকগুলো দেখছিল, সেখানে কেবলমাত্র রোম্যান্স এবং সফটনেস ছিল, কিন্তু মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাটকে এক উচ্চ মানের এবং উৎকৃষ্ট মানের জীবনতত্ত্ব এবং সেন্টিমেন্টকে নিয়ে আসলেন। যাই হোক, এরপরে আমরা দেখলাম যে শর্মিষ্ঠা নাটক অত্যন্ত সমাদরের সাথে জনপ্রিয় হয়ে উঠল। সবাই শর্মিষ্ঠা নাটক বেরোনোর সাথে সাথে মধুসূদনের ভূয়সী প্রশংসা করতে শুরু করলো। 1859 সালের গোড়ার দিকে নাটকটি মুদ্রিত হয়েছিল এবং অভিনয়ের পরপরই এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে বিভিন্ন জায়গায় বিবিধভাবে খ্যাতি অর্জন করতে পেরেছিল। ভীষণভাবে প্রশংসা পেল এই শর্মিষ্ঠা নাটক। যে মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যের আকাশে একসময় বিচরণ করার চেষ্টা করেছিলেন বা যে পুষ্পকাননে বিচরণ করতে গিয়েছিলেন, সেই মধুসূদন দত্ত যে এরকম একটা নাটক উপহার দিতে পারবেন এ কথা কিন্তু কেউ বিশ্বাস করতে পারেননি। পরবর্তীকালে যখন শর্মিষ্ঠা নাটক বিশেষ জনপ্রিয়তা লাভ করলো, তিনি কিন্তু বাংলা সাহিত্য জগতের প্রথম সার্থক নাট্যকার হিসাবেই বিশেষ খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, তিনি সর্বপ্রথম বাংলা নাট্যকার হিসাবে সমাদৃত হলেন, কিন্তু এরপরে তিনি লিখে ফেললেন একে একে বেশ কিছু নাটক। তার নাটকগুলো মূলত 3টি শ্রেণীতে ভাগ করা যায়: পৌরাণিক, ঐতিহাসিক এবং প্রহসন। পৌরাণিক নাটকের মধ্যে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী এই দুটো নাটককে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। 1859 সালে প্রকাশ পেয়েছিল শর্মিষ্ঠা নাটক এবং 1860 সালে প্রকাশ পেয়েছিল পদ্মাবতী নাটক। আর ঐতিহাসিক নাটক হিসাবে 1861 খ্রিস্টাব্দে প্রকাশ পায় তার কৃষ্ণকুমারী নাটক। এরপর বা এর 1861-র আগেই 1860 সালে তিনি দুটো প্রহসন রচনা করেছিলেন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রো। যাই হোক, এই যে নাটক এবং প্রহসনগুলো কবি মধুসূদন দত্তকে বাংলা সাহিত্য জগতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। শর্মিষ্ঠা নাটক যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল এ কথা সত্যি, কিন্তু শর্মিষ্ঠা নাটকে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি তিনি দেখিয়েছিলেন। একেবারে সংস্কৃত নাটকের ধাঁচকে সম্পূর্ণ এড়িয়ে যেতে পারেননি তিনি, কিন্তু তার পরবর্তী যে পদ্মাবতী নাটক তিনি প্রকাশ করলেন সেখানে সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে তিনি একেবারে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন। এই পদ্মাবতী নাটকের যে মূল কাহিনী, সেখানে ভারতীয় পুরাণের ছদ্মবেশ ছিল ঠিকই, কিন্তু গ্রিক পুরাণ প্রসিদ্ধ অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে এই কাহিনীটি রচনা করেছিলেন কবি মধুসূদন দত্ত। গ্রিক পুরাণের জুনো এখানে অবতীর্ণ হয়েছিল শচী হিসাবে, প্যালাস মুরলা, ভিনাস রতি, প্যারিস ইন্দ্রনীল এবং হেলেন হয়েছিল পদ্মাবতী। যাই হোক, এরপর 1861 সালে প্রকাশ পেল তার শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী। যে কৃষ্ণকুমারী নাটক এক বিশিষ্ট ঐতিহাসিক নাটক হিসাবে বাংলা সাহিত্যে বিশেষ খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিল। ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী মূলত ইতিহাসের কাহিনীকে অবলম্বন করে রচিত হয়েছিল ঠিকই, কিন্তু
কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান এর কাহিনীকে অবলম্বন করে মূলত এই কাহিনীটা তিনি রচনা করেছিলেন। যাই হোক, এর মূল কাহিনীতে ইতিহাস ছিল সে বিষয়ে কোনো রকমভাবেই কোনো আলোচনার অপেক্ষা রাখে না। এখানে তিনি গ্রিক নাটকের একটা অদৃষ্ট তত্ত্বকে, মানে অদৃষ্টের যে বিষয়টা গ্রিক নাটকে আমরা লক্ষ্য করি, অদৃষ্টকে বিশেষভাবে গ্রহণ করা হয়েছে, সেই তত্ত্বটাই যেন এই কৃষ্ণকুমারী নাটকে কবিশ্রী মধুসূদন বাংলাকে উপহার দিলেন। এর আগে 1860 সালে তিনি দুটো প্রহসন রচনা করেছেন এবং সেটা প্রকাশও পেয়েছে। সেই প্রহসন দুটোর মধ্যে প্রথমেই বলেছি একটা একেই কি বলে সভ্যতা এবং আর একটা বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। এই একেই কি বলে সভ্যতা যে প্রহসনটা তিনি রচনা করলেন, সেখানে তিনি তৎকালীন কলকাতার একেবারে ইংরাজি শিক্ষায় শিক্ষিত বাবু সমাজের ভ্রষ্টাচারকে তুলে ধরলেন এবং কটাক্ষ করলেন তাদের সেই জীবন পদ্ধতিকে। সেই সময়কার বাবু সমাজের বাবুদের গৃহে ছিল অমাবস্যার চাঁদ, পূর্ণিমার চাঁদ, এবং তাদের বারগৃহে বা বাইরে ছিল একেবারে অমাবস্যার চাঁদ। এই যে দুই বিষয়টা তিনি খুব সুন্দরভাবে কটাক্ষের ছলে তুলে ধরলেন এই নাটকের মধ্যে দিয়ে। আর বুড়ো শালিকের ঘাড়েরও যে প্রহসনটা একই সময়ে তিনি বের করেছিলেন, মানে রচনা করেছিলেন, সেই প্রহসনের মধ্যে তিনি একেবারে গ্রাম্য সমাজের একটা অন্য দিককে তুলে ধরলেন, যে দিকের মধ্যে দেখা গেল যে উচ্চতলায় অবস্থান করা ব্রাহ্মণ সমাজের আর এক ভ্রষ্টাচারের দিক। সেখানে ব্রাহ্মণ সমাজের মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেললেন তিনি। যাই হোক, এই দুটো প্রহসন অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই সময়, ঠিক কথা, কিন্তু বেলগাছিয়ার নাট্যশালায় এই প্রহসন দুটো অভিনয়ের কোনো সুযোগ পায়নি। কারণ যখনই এই নাটকটা কোথাও অভিনয় করা হয়েছে তখনই এই নাটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তৎকালীন সমাজের মাথায় যারা বসবাস করছে তারা নাট্যমঞ্চে নিজেদের প্রতিচ্ছবি দেখে একেবারে আঁতকে উঠেছে এবং ভয় পেয়ে গিয়ে সেই নাটককে থামিয়ে দেওয়ার বিশেষ চেষ্টা করেছে। যাই হোক, এই বিষয়টায় মধুসূদন দত্ত অত্যন্ত আঘাত পেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি থেমে যাননি। তার রচনা এবং তার রচনার কার্য কিন্তু একইভাবে চলতে দেখা গেছে। এ তো গেল কবি মধুসূদন দত্তের নাটকের কথা। এবার আমরা আসবো কবি মধুসূদন দত্তের কাব্য জগতের কথা নিয়ে। আমরা জানি যে বাংলা কাব্য জগতে কবি মধুসূদন দত্তের যে বিশেষ খ্যাতি সেটা একেবারে অনস্বীকার্য। বাংলা কাব্য জগতে তিনি এক বিশেষ বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। কি পরিবর্তন? এতদিন বাংলা কাব্য সাহিত্যে আমরা দেখেছি পয়ার ছন্দের সেই ৮-৬ মাত্রার একই একঘেয়ে সুর, কিন্তু কবি মধুসূদন দত্ত প্রথম তার তিলোত্তমা সম্ভব কাব্যে নিয়ে এলেন এক বিশেষ ছন্দরীতি, যার নাম অমিত্রাক্ষর ছন্দ। সেই ছন্দ বাংলা সাহিত্যে আসার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের কাব্য জগৎকে এক নতুন অভিনবত্ব দান করল। 1860 সালে প্রকাশ পেল তিলোত্তমা সম্ভব কাব্য। 1861 খ্রিস্টাব্দে প্রকাশ পেল কবি মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য। 1866 খ্রিস্টাব্দে তিনি তার চতুর্দশপদী কবিতাবলী প্রকাশ করেছিলেন। এই চতুর্দশপদী কবিতাবলী সনেট হিসাবে পরিচিত হয়েছিল ঠিকই, কিন্তু এই কবিতার মধ্যেও কিন্তু সেই অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যকেই আমরা লক্ষ্য করেছি। যাই হোক, বাংলা কাব্যের রূপরীতিতে নেমে এসেছিল বৈপ্লবিক পরিবর্তন, সে তো বললামই। এছাড়াও 1861তে প্রকাশিত হয়েছে তার বিখ্যাত মেঘনাদ বধ কাব্য, যে কাব্য লিখে তিনি বাংলা কাব্য সাহিত্যে মহাকবির আখ্যা পেয়েছিলেন। এবং 1862 খ্রিস্টাব্দে প্রকাশ পায় তার বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্ত তার যে বিখ্যাত মেঘনাদ বধ কাব্য উপহার দিলেন বাংলা পাঠকের সামনে, মানে বাংলা সাহিত্য জগৎকে, সেই মেঘনাদ বধ কাব্যে কিন্তু তিনি আদিকবি বাল্মীকির যে আদর্শ তাকে কখনোই অক্ষুণ্ণ রাখেননি। তাকে সম্পূর্ণ বর্জন করে তিনি হোমারের ইলিয়াডের যে আদর্শ তাকে প্রতিষ্ঠা করলেন তার মেঘনাদ বধ কাব্যের মধ্যে। এই মেঘনাদ বধ কাব্য যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং মহাকবির মর্যাদা তিনি পেয়েছিলেন। মহাকাব্য হিসেবে বাংলা সাহিত্যে মেঘনাদ বধ কাব্য কিন্তু যথেষ্ট সমাদৃত হয়েছিল। এরপরে তিনি যে বীরাঙ্গনা কাব্য লিখেছিলেন, সেই বীরাঙ্গনা কাব্য ছিল পুরোপুরি পত্রকাব্য। ওভিডের পত্রকাব্য অনুসরণে এই কাব্যটি রচনা করা হয়েছিল এবং আমাদের পুরাণ প্রসিদ্ধ বহু নারীর পত্র দিয়ে এই কাব্যটা সাজানো হয়েছিল।
এই কাব্যে তিনি পুরাণকে গ্রহণ করেছিলেন ঠিকই, পুরাণের নারীদের নামগুলোকেও একেবারে হুবহু গ্রহণ করেছিলেন, সত্যি কথা, কিন্তু সেই চরিত্রগুলোকে তিনি সাজিয়েছিলেন নিজের মনের মতো করে। কাজে সম্পূর্ণ মৌলিকতা বজায় ছিল তার বীরাঙ্গনা কাব্যে। এছাড়াও তিনি ইতালীয় কবি পেট্রার্ককে অনুসরণ করে সনেটগুলো বা চতুর্দশপদী কবিতাগুলো রচনা করেছিলেন। তার চতুর্দশপদী কবিতার মধ্যে বঙ্গভূমির প্রতি এবং আত্মবিলাপ, এই যে কবিতা দুটো, সেটা বাংলা সাহিত্যে কিন্তু বিশিষ্ট এবং প্রথম গীতিকবিতা হিসাবে বিশেষ সার্থকতা অর্জন করেছিল। এই হলো বাংলা কাব্য সাহিত্য এবং নাট্য সাহিত্যে কবি মধুসূদনের অবদান যাকে বলে। বাংলা সাহিত্য জগতের ঠিক প্রথম পর্বে কবি মধুসূদন দত্তের আবির্ভাব ঘটেছিল বলেই সেই সময় থেকে শুরু করেই কিন্তু বাংলা কাব্যজগৎ বা বাংলা নাট্যজগৎ উন্নতির শিখরে উঠতে শুরু করেছিল এবং বাংলা কবিতা সেই সময়ে উন্নতিতে যাত্রা করা শুরু করেছিল এবং পরবর্তীকালে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এসে তার সম্পূর্ণ পরিণতি লাভ করেছিল বলেই আমরা মনে করি। যাই হোক, আমাদের আজকের ভিডিও কবি ও নাট্যকার মধুসূদন দত্ত আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।